যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় ৪,০০০ পদে নিয়োগ দিতে হয়। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন প্রেসিডেন্ট নিজেই। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সরকারি দক্ষতা বিভাগ নামে ট্রাম্প নতুন মন্ত্রণালয় গঠন করতে যাচ্ছেন। এর দায়িত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। বিবেক প্রযুক্তি উদ্যোক্তা এবং এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে পরে প্রার্থিতা ছেড়ে দিয়ে ট্রাম্পকে সমর্থন দেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন শীর্ষধনী ইলন মাস্ক। অনুদানও দিয়েছেন প্রায় $20 কোটি। ট্রাম্প জেতার পরে মাস্কের সম্পদও বাড়ছে বিলিয়ন বিলিয়ন ডলার। গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যা চেষ্টার পরই তার প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন এই টেক জায়ান্ট ধনকুবের। এরপর ট্রাম্পের জয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখেন। জয়ের পর ইলন মাস্কের অবদান ভুলে যাননি ট্রাম্প, দিলেন প্রতিদান। অবশ্য ইলন মাস্ককে মন্ত্রিসভায় রাখার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। এবার সেই কথা রেখেই তাকে এই পদ দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করলেন তিনি। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, মাস্ক ও বিবেক আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন, অতিরিক্ত নিয়মনীতি কমাবেন, অবচয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন, যা সেভ আমেরিকা উদ্যোগের জন্য অপরিহার্য, যোগ করেন তিনি জানান, নতুন করে মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে। তার মানে এটি সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকেই কাজ করবে। তাদের কাজ 2026 সালের 4 জুলাই শেষ হবে। একে আমেরিকার স্বাধীনতা ঘোষণার 250তম বার্ষিকীতে একটি উপহার হিসেবে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির সংক্ষিপ্ত রূপ DOGE বা ডোজ। এর সঙ্গে ক্রিপ্টোকারেন্সি ডোজ কয়েনের নামের মিল লক্ষণীয়। মাস্ক ডোজ কয়েনকে দ্য পিপলস ক্রিপ্টো বলে আখ্যায়িত করেছেন। এর আগে বিজয়ী ভাষণে ইলন মাস্কের ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের একজন নতুন তারকা জন্ম নিয়েছেন, তিনি হলেন ইলন মাস্ক। তিনি একজন দারুণ লোক। ট্রাম্প বলেন, ইলন যুক্তরাষ্ট্রের জন্য সত্যিকারের একজন জিনিয়াস। গাজা এবং বৃহত্তর ফিলিস্তিনি অঞ্চলে ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতর হয়ে উঠেছে। ইসরায়েলের প্রতি বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করতে জোরালো আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং মার্কিন কংগ্রেসের কিছু সদস্য। তবে গাজায় বিরাজমান বেগতিক পরিস্থিতি দেখার পরও মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে দেশটি। বেসামরিক বাসিন্দারা যুদ্ধের কারণে এমনিতেই বিপর্যস্ত। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এই ঘোষণাটি ইতিমধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। 13 নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, 13 অক্টোবরের চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের কিছু পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েল এখনও সমস্ত পদক্ষেপ সম্পূর্ণ করেনি। কিন্তু সব বিবেচনার পর যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েলকে অস্ত্র পাঠানো অব্যাহত রাখা হবে। এছাড়া মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ইসরায়েলকে সামরিক সহায়তা মার্কিন ইসরায়েল অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে এবং প্রতিরক্ষা সহায়তা বন্ধ করা হবে না। 13 অক্টোবরের চিঠিতে ইসরায়েলকে নীতি পরিবর্তন করার জন্য 1 মাস সময় দিয়ে সতর্ক করে দিয়ে বলা হয়েছিল যে তারা যদি তা না করে তবে একে মার্কিন আইন লঙ্ঘন হিসাবে দেখা যেতে পারে এবং আক্রমণাত্মক অস্ত্র হস্তান্তরকে বাধা দিতে পারে। এটি বেসামরিক ব্যক্তিদের কাছে সাহায্যকেও বাধা দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন 13 অক্টোবরের চিঠিতে দাবি করেন, প্রতিদিন 350টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করতে চায়। কিন্তু ইসরায়েলি সামরিক সংস্থার মতে অক্টোবরের শেষের দিকে এই বছরের অন্য যে কোনো মাসের তুলনায় কম ট্রাক গাজায় প্রবেশ করেছে। এতে জানা যায় দৈনিক গড়ে 57 ট্রাক প্রবেশ করেছে গাজায়, যা একেবারেই অপ্রতুল। আবার মুখপাত্র প্যাটেল জানিয়েছেন, নভেম্বর 1 থেকে 9 নভেম্বর পর্যন্ত মাত্র 404 ট্রাক গাজায় প্রবেশ করেছে। উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইসরায়েলকে সামরিক
সহায়তার প্রধান সরবরাহকারী। বছরের পর বছর ইসরায়েলকে বিলিয়ন ডলার অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করে আসছে ওয়াশিংটন। মানবিক সংকটের কারণে মার্কিন নীতি পরিবর্তনের আহ্বান সত্ত্বেও বিশেষ করে গাজায় বাইডেন প্রশাসন জোর দিয়ে বলেছে, হামাসের রকেট হামলার বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এদিকে গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতে মার্কিন সরকারের উপর ব্যাপক চাপ রয়েছে। আবার একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসন চালাতে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। অস্ত্র সরবরাহ বন্ধ না করার সিদ্ধান্ত তারই প্রতিফলন। বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রে এবার ডেমোক্র্যাটদের হাত থেকে রিপাবলিকানদের হাতে ক্ষমতার পালাবদল হতে চলেছে। কেননা গেল 5 নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন নবনির্বাচিত প্রেসিডেন্টকে। কিন্তু ট্রাম্পকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগে লেম ডাক সরকারের প্রধান হিসেবে বেশ কয়েকটি কাজ করতে পারেন বাইডেন। সেই সঙ্গে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতার সদ্ব্যবহার করে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত তিনি নিতে পারেন বলে মনে করা হচ্ছে। আবার বলা হচ্ছে, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নীতিগুলো বাস্তবায়নে জোর দিচ্ছে বাইডেন প্রশাসন, যাতে ট্রাম্প প্রশাসন এসব নীতি বদলে ফেলার আগে যতটা সম্ভব সেগুলো এগিয়ে রাখা যায়। আমেরিকার সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে, শেষ পর্বে বাইডেন প্রশাসন দুটি ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে। প্রথমটি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা সংক্রান্ত কর্মসূচিতে বাড়তি অনুদান বরাদ্দ করা, দ্বিতীয়টি ইউক্রেনে বাড়তি সামরিক সহায়তা পাঠানো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের ব্যক্তিগত সখ্য সুবিদিত, তাই রুশ হামলা ঠেকাতে তিনি ইউক্রেনকে সামরিক সহায়তা বহাল রাখবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া 2016 থেকে 2020 প্রেসিডেন্ট পদে থাকাকালীন জলবায়ু পরিবর্তন রোধ এবং পরিবেশ রক্ষা সম্পর্কে ট্রাম্পের নির্লিপ্ত আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ইতিমধ্যেই কংগ্রেসের অনুমোদন পাওয়া 3টি গুরুত্বপূর্ণ আইনের বাস্তবায়নে কয়েক কোটি ডলার খরচ করার বিষয়ে শেষ সময়ে সক্রিয়তা দেখাতে পারে বাইডেন সরকার। এগুলো হলো দ্বিদলীয় পরিকাঠামো আইন, চিপস ও বিজ্ঞান আইন এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ আইন। উল্লেখ্য যে আমেরিকার 50টি প্রদেশের ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা 538। ট্রাম্প সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 270 পেরিয়ে গেলেও এখনও ওভাল অফিসে আসীন হওয়ার আনুষ্ঠানিকতা পর্বটুকু বাকি রয়েছে। পরের ধাপে আগামী 13 ডিসেম্বর ইলেকটোরাল সংশ্লিষ্ট রাজ্য রাজধানীতে জড়ো হয়ে তাদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন। 2025-এর 6 জানুয়ারি আমেরিকার কংগ্রেসের 2 কক্ষ, সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা আমেরিকার 47তম প্রেসিডেন্ট পদে ট্রাম্পের অধিষ্ঠানকে অনুমোদন করবেন। 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাইডেনের হাত থেকে প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন ট্রাম্প। ওই দিনই হোয়াইট হাউস ছাড়বেন বাইডেন। আন্তর্জাতিক নানান বিষয়কে কেন্দ্র করে লম্বা সময় ধরে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। আবার আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক হওয়ায় এই দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। সম্প্রতি চীন যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ আরও কয়েক ধাপ বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান F-35-এর প্রতিদ্বন্দ্বী হাজির করেছে চীন। মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে চীনের তৈরি 5ম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান J-35A প্রথমবারের মতো হাজির করা হয়। চীন নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম চায়না ডেইলির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের পর একটি J-35A অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল। মঙ্গলবার চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী রবিবার পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই যুদ্ধ বিমানটির অনন্য কিছু ফিচার রয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এর বিমান বাহিনী গত সপ্তাহে প্রথমবার এই ফাইটার জেটকে নিজেদের বহরে যুক্ত করেছে।
এরপর এই প্রথম রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমান জনসমক্ষে উড্ডয়ন করা হয়েছে। PLA এর দাবি J-35A একটি মাঝারি আকারের স্টেলথ ফাইটার জেট। এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। J-35A চীনা বিমান বাহিনীতে দ্বিতীয় স্টেলথ ফাইটার। এটি দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি F-35 এর মতো। পার্থক্য শুধু J-35A দুটি ইঞ্জিন আছে এবং F-35 আছে একটি ইঞ্জিন। এছাড়া চীনের আরেকটি স্টেলথ ফাইটার হল J-20 হেভি ডিউটি স্টেলথ কম্ব্যাট এয়ারক্রাফট। 2016 সালের শেষ দিকে চীন এই যুদ্ধ বিমান নিজেদের বহরে যুক্ত করে। চীন অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যুদ্ধ বিমানের নকশা অনুকরণ করার জন্য পরিচিত। উদাহরণস্বরূপ বলা যায়, চীনের J-20 এবং মার্কিন F-22 র্যাপটরের নকশা একই রকম। তফাৎ শুধু J-20 এর সামনের দিকে একটি তীক্ষ্ণ বাড়তি অংশ আছে যা F-22-তে নেই। এছাড়া চীনের চেংডু J-10 যা ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত, এর নকশা মার্কিন F-16 এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।